আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। প্রথমেই দেখো বন্ধুরা, প্রথমেই আমাদের কোশ্চেনে যেটা আমরা ব্যাপারটা লক্ষ্য করতে পারতেছি যে এখানে উদ্দীপকে একটি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু বলছে। একটা চতুর্ভুজ আছে, যে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু কি কি, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে এস। ওকে, তো এরকম করে 4টা বিন্দু তোমাকে বলে দিছে আর বলছে এগুলা অলরেডি, মানে তোমাকে কষ্ট করে আর ঘুরিয়ে দেখানো লাগবে না, বিন্দুগুলা আবার নতুন করে স্থাপন করে দেখানো লাগবে না, কারণ তোমাকে এইখানে কোশ্চেনে বলেই দিছে যে বিন্দুসমূহ, ঠিক আছে, এই শিশুসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, মানে এগুলো অলরেডি ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরে আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে উদ্দীপক পড়ে ফেললাম। এখন আমরা সরাসরি চলে যাব ক নম্বর কোশ্চেনের সমাধানে যেটা করব, আমরা ক নম্বর কোশ্চেনটাকে পড়ে দেখি যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, একটা সরলরেখার সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কোণ, তার মানে এখানে আমাদের যে কথাটা বলা হয়েছে সেটা জানতে চাচ্ছি কি বলতো, কোণ। ওকে, তো আমি অলরেডি তোমাদের অনেকবার বলে ফেলছি যে ভাইয়া 4টা ওয়ার্ডের কথা বলছে সবসময়, কোণ, সমান্তরাল, লম্ব আর হচ্ছে কি বলতো সমরেখ। এই 4টা ওয়ার্ড যখনই শুনবো তখনই আমাদের কি করতে হবে বলতো, চোখ কান বন্ধ করে ঢাল বের করে ফেলতে হবে। তারপরে দেখা যাক ঢাল নিয়ে আসলে কি করা যেতে পারে। ঠিক আছে, তাহলে চোখ কান বন্ধ করে আমরা কি বের করবো বলতো, ঢাল। ওকে, তাহলে সেক্ষেত্রে ঢাল ব্যাপারটা বোঝার আগে তোমাদের হচ্ছে আমি একটু দেখো, আমাদের ক নম্বর সমাধান বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এই সরলরেখাটির যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তার মানে কি, ধরো এই সরলরেখাটা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ধরো এই সরলরেখাটা এইভাবে গেছে, তাহলে এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকই হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিক, তাই তো? তাহলে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটার মান কত, সেটা আসলে আমাদের জানতে চাচ্ছে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখব যে ঢালটা আগে কীভাবে বের করা যায়। যে ভাইয়া তো বললো ঢাল বের করতে হবে, তো সমীকরণ থেকে ঢাল বের করার তো ভাইয়া একটা খুব সুন্দর সহজ উপায়ও শিখাই দিছে। উপায়টা হচ্ছে কি, যে ঢাল ইকুয়ালস টু যে এত এর ঢাল। ওকে, এত এর ঢাল, ঢাল এম ইকুয়ালস টু কী হবে বলো তো, এখানে এই যে দেখো মাইনাস দিতে হবে এক্সের সহগ ডিভাইডেড বাই কি বলতো, ওয়াই এর সহগ, এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। আর এটার জন্য চলকগুলোকে কিন্তু অবশ্যই এক পাশে থাকতে হবে। মানে ব্যাপারটা অবশ্যই এমন হতে হবে যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 আছে, মানে ধরো হয় সব চলকগুলো এক পাশে, না হয় তোমার হচ্ছে এটাকে আমরা চাইলে এই যে দেখো এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস সি বা শুধু সি, যদি এইভাবে থাকে তাহলেও কিন্তু ব্যাপারটা কিন্তু হবে। তাহলে এভাবে যদি থাকে তাহলে জাস্ট কি করবা, এম মাইনাস কি দিবা বলতো, এক্স এর সহগ এখানে কত এ আর ওয়াই এর সহগ কত বি। তাহলে এইভাবে সুন্দরভাবে ঢাল তোমরা কিন্তু ছোট্ট উপায় বের করে ফেলতে পারবা। তাহলে এখানে আমাদের ঢাল কত হচ্ছে -1, ঢাল কত হচ্ছে -1। ওকে, আচ্ছা, ঢাল বের করার কিন্তু এই একটা সূত্রই কি আছে, এই সমীকরণ থেকে বের করা যায়, আর দুইটা বিন্দু দেওয়া থাকলে বের করা যায়। আর কি কোনো উপায় নাই? আছে, কিন্তু আছে কি বলতো, ওর সংজ্ঞাতে, ঢালের সংজ্ঞাতে, ঢালের সংজ্ঞাই বলে দিছে যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টটি কি হবে, ঢাল হবে। ওকে, তাহলে যেই কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানে হচ্ছে যে ট্যান, ওই যে আমরা যেটা শিখছিলাম না, ওই যে ত্রিকোণমিতিতে সাইন কস ট্যান, তো সেই ট্যানজেন্ট হচ্ছে ট্যানের পুরা নামটা, ওটা শর্ট ফর্ম, ভালোবেসে আমরা সবাই ট্যান ডাকি। ঠিক আছে, ওর পুরা নাম হচ্ছে ট্যানজেন্ট। ঠিক আছে, কোসেকেরও পুরা নাম আছে কোসেকেন্ড, কিন্তু ভালোবেসে কোসেক ডাকি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ভাইয়া আমরা হচ্ছে কি বলতে পারি, যে ধরো আমি ধরে নিলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ যদি উৎপন্ন করে, সরলরেখাটি মনে করি সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা নামের একটা কোণ উৎপন্ন করে, তাহলে সঙ্গে কি বলছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই ঢাল। এটা আমি অনেকবার হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেনে তোমাদের দেখাইও দিছি যে ট্যানজেন্ট, তাই তো? ট্যানজেন্ট মানে কি, ট্যান থিটা ইকুয়ালস টু কি, ঢাল। ওকে, তার মানে এই যে আমরা একটা ঢাল পেলাম, যে এম হচ্ছে তোমার এই যে দেখো সমীকরণ থেকে, আর একটা ঢাল হচ্ছে কি ট্যান থিটা। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি, বা অতএব আমরা বলতে পারি হচ্ছে কি বলতো, এই ট্যান থিটা ইকুয়ালস টু কি বলতো, -1। কারণ দুইটা উপায়ে যে ঢাল বের করা যায়, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একবারে লিখে দিতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু -1।
ঢাল বের করার এই একটা নিয়ম, আর একটা হচ্ছে ওইটা নিয়ম। তো দুইটা নিয়ম তো আলাদা, কিন্তু মান কিন্তু কখনো ভিন্ন আসবে না। তাহলে সেক্ষেত্রে আমরা tan θ = -1 বলতে পারি। এখন এখান থেকে আমাদের শুধু জাস্ট থিটার মানটা বের করলেই হয়ে যাবে। তাহলে এই ট্যান যখন ওর থেটাকে রেখে চলে যাবে, তখন এই পাশে এসে কী হয়ে যাবে বলতো, ট্যান ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স। আর এখানে -1টা থাকবে। এই ব্যাপারটা আমরা একবারে ক্যালকুলেটারে করে ফেলবো অবশ্যই। সেক্ষেত্রে আমরা কি প্রেস করবো বলতো, যে শিফট দিয়ে ট্যান দিব। ওকে, শিফট দেওয়ার পরে ট্যান, শিফট দিয়ে ট্যান দিব। এরপরে কি দেখো, এখানে তোমার ট্যান ইনভার্স চলে আসবে। এরপর জাস্ট এই যে দেখো ব্র্যাকেটে মানটা বসাই দিব, -1, এই মানটা আমরা বসাই দিব। তো আমরা সবাই হাতে ক্যালকুলেটর নিয়ে নিই, ক্যালকুলেটর নিয়ে দেখো যে মান এটা আসে কিনা। দেখো থিটার মান -45 ডিগ্রি আসবে। দেখো থিটার মান -45 আসে কিনা। যদি আসে তাহলে তোমাদের মানটা বসানো ঠিক আছে, আর যদি না আসে তাহলে একটু ভুল আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, যেভাবে ঋণাত্মক কোণ, আসলে এটা ঠিক আছে, এমন না যে ভুল, কিন্তু ঋণাত্মক কোণ রেখে দিলে স্যাররা একটু মাইন্ড করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ধনাত্মক কোণও লিখতে হবে, ধনাত্মক কোণই লিখতে হবে মূলত। তাহলে ধনাত্মক কোণ যদি বের করতে হয় ভাইয়া, আজকে আমার এই কথাটা তুমি খুব সুন্দরভাবে মাথায় রাখবে, তোমাকে কিচ্ছু করা লাগবে না। এটাই হচ্ছে তোমার অনেক বিস্তারিত, অনেক বড় একটা আলোচনা। তো ওই বড় আলোচনাকে আমি শুধু শর্ট করে একটু বলবো। তুমি যেটা করবা সেটা হচ্ছে, যখনই ঋণাত্মক মান আসবে না, এই যে ঋণাত্মক মানটাকে, এই যে ঋণাত্মক মান কিন্তু 45 ডিগ্রি, মানটা আসছে ঋণাত্মকে, কিন্তু মান কত, 45 ডিগ্রি। এই মানটাকে শুধু 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা, দ্যাটস ইট। 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা, তাহলেই ধরো তোমার কাঙ্ক্ষিত থিটার মান চলে আসবে। তাহলে নির্ণেয় কোণ থিটা = কত, কি করবো বলতো ভাই, এই যে 180 থেকে কি করবো, এই যে মানটা, এই যে ঋণাত্মকের যে মানটা আসছে মানে 45 ডিগ্রি, এটা আমরা বিয়োগ করে দিব, দ্যাটস ইট। দেখো চলে আসবে 135 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু মান চলে আসবে 135। এখন বলছে ভাই আসলো -45, আপনি লিখলেন 135 ডিগ্রি, হ্যাঁ তাহলে কি আর হলো মান, দেখো কিন্তু ভাই মানটা আসলে ঠিকই আছে, বুঝছো, ভুল নাই। কেন ভুল নাই, কারণ তুমি -45 ডিগ্রি মান বসাও, তাহলে দেখো 1 পাবে, যে -1 পাবে। আবার 100 মান 135 ডিগ্রি বসাও, তাও দেখো -1 পাবে। ট্যানের মান, যদি আমার ভাইয়ের কথা বিশ্বাস না হয়, তাহলে ট্যানের মান 135 ডিগ্রি বসায় দেখো, তোমরা -1ই পাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ঠিক আছে, ভুল নাই। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, আমরা হচ্ছে খ নম্বর কোয়েশ্চেনটা একটু দেখে নিব। আর খ নম্বর কোয়েশ্চেনটা দেখার আগে খুবই দুঃখিত যে এখানে একটু সমস্যা হয়েছে। সেটা হচ্ছে কি, যে তোমাদের এই যে এই মানটা আসলে টি, এটা ঠিকই আছে, এইখানে শুধু পি কিউ আর টি হবে। তোমাদের বইয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে কারেকশন করে চলে আসবে, তো এটা নিয়ে তোমরা হচ্ছে বিব্রত হবে না। এখানে শুধু পি কিউ আর টি হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা খ নম্বর কোশ্চেনটা, যদিও আমাদের ক নম্বরে এটার কোনো প্রভাব কিন্তু পড়বে না, আমরা খ নম্বর কোশ্চেন থেকে আবার দেখতে পারবো। সেটা হচ্ছে খ নম্বর কোশ্চেন আমাদের যেটা বলে দিছে, যেখানে একটা বিন্দু আছে এস, যেটার স্থানাঙ্ক কি x, y। আচ্ছা ঠিক আছে, x, y বলে দিছে। বলছে এই বিন্দুটা থেকে y অক্ষের দূরত্ব, এই বিন্দু থেকে y অক্ষের যে দূরত্ব, এই বিন্দু থেকে আবার এই যে পি বিন্দুর দূরত্ব সমান। ওকে, কোশ্চেনটা কিন্তু বল নাই যে y থেকে p এর দূরত্ব, বলছে এই যে s থেকে y অক্ষের দূরত্ব এবং এই s থেকে p বিন্দুর দূরত্ব যদি সমান হয়, তাহলে দেখা হচ্ছে এই যে মানটা বলছে, মানটা আমাদের দেখাইতে হবে। তার মানে কি, দূরত্ব যেহেতু বলছে, তার মানে অবশ্যই দূরত্ব নির্ণয়ের সূত্রে চলে যেতে হবে। আর পি বিন্দুটা আমরা হচ্ছে কোথা থেকে নিব, এই যে উদ্দীপক থেকে ধান নিব, 2, -4। তাহলে কি হবে বলতো, যে আমাদের হচ্ছে পি বিন্দু দেওয়া আছে 2, -4, আর এস বিন্দু দেওয়া আছে x, y, এই দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্রগুলো একটু দেখে নিই। যে প্রথমে পিএস দূরত্বটাকে বের করে নিই, তারপরে এটা আসতেছে আর কি, পিএস দূরত্বটা। ঠিক আছে, পিএস দূরত্ব কি হবে, দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি যে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, পুরোটার উপরে আবার কিন্তু রুটও থাকে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এখানকার দূরত্ব পেয়ে যাব। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটু ধরে নিই, এটা x1, এটা y1, আর এটাকে ধরলাম এটা x2, এটা হচ্ছে y2। তাহলে সেক্ষেত্রে আমাদের দূরত্বটা কি হচ্ছে বলতো, দেখো এখানে কিন্তু x মানে x যেহেতু বলছে, তাহলে আমরা কিন্তু এক্সটাই ব্যবহার করব।
তাহলে 2 মাইনাস এক্স, দেখো x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, তাহলে সেক্ষেত্রে -4 মাইনাস y। ঠিক আছে, আমরা কিন্তু দূরত্ব লিখে ফেললাম দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা 2 মাইনাস এক্স এটা এভাবে থাকলো, আর এখানে এটাকে চাইলে আমি কিন্তু এই যে স্কোয়ারের নিচে মাইনাসটা কমন নিতে পারি। স্কোয়ারের নিচে মাইনাস কমন দিলাম, মাইনাস কমন দিলে এখানে থাকবে +4 আর এখানে +y হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা হয়ে যাবে +y, আর এই যে অবশ্যই কিন্তু উপরে একটা স্কোয়ার থাকবে, মানে স্কোয়ারের নিচে কমন নিচ্ছি সেই জন্য। এরপরে যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। দেখো স্কোয়ারটা যখন মাইনাসের উপর গিয়ে পড়বে, আমরা জানি যে মাইনাসের পাওয়ার বা মাইনাস তো নাই, এখানে আসে অ্যাকচুয়ালি -1, তো -1কে যদি আমি বর্গ করে দিই তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। কোনো জোর যদি পাওয়ার হিসেবে থাকে তাহলে ঋণাত্মক কিন্তু আর থাকে না, ওর আত্মপ্রকাশ পায় না। কিন্তু যখন এই যে 4 + y এর উপর পড়বে তখন এই যেভাবেই থাকবে। ঠিক আছে, আপাতত আমরা এই পর্যন্তই রেখে দিব। তাহলে এটা আসলো আমাদের PS দূরত্ব। এখানে কিন্তু অবশ্যই একটা একক লিখব, না লিখলে কিন্তু টিচার মাইন্ড করতে পারে, সেখানে কিন্তু আমাদের নাম্বার কিছু কর্তন হতে পারে। আচ্ছা, এরপর আমাদের যে কথাটা বলা হয়েছে এই কথাটা খুব ভালোভাবে বুঝে নিও ভাইয়া। এখানে বলছে যে এস বিন্দুটা দূরত্ব হচ্ছে কি ওয়াই অক্ষ থেকে সমান। এই দেখো এটা দূরত্ব কি, এই যে ওয়াই অক্ষ থেকে। ঠিক আছে, এটা একটু মুছে দিই, এটা পরবর্তীতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে বিন্দু হিসেবে আমরা কাউন্ট করতে পারি, তখন একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে কি বলছে যে এস বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। আচ্ছা, এস বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে এটা একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট। তাহলে কিভাবে বের করা যায়? যে ভাইয়া একটা জিনিস চিন্তা করো, একটু বুঝে নাও আগে ব্যাপারটাকে, একটু বুঝে নাও কি হচ্ছে। যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ধর একটা বিন্দুর স্থানাঙ্ক 2,3, একটা বিন্দুর স্থানাঙ্ক 2,3, তার মানে আমি অবশ্যই এটা আমার মূল বিন্দু, এটা আমার মূল বিন্দু 0,0, তাই তো মূল বিন্দু সবসময় 0,0ই হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই মূল বিন্দু থেকে এই যে 0,0 থেকে এখান থেকে প্রথমে আমরা কয় ঘর আসছি বলো তো? 2 ঘর আসছি। প্রথমে আমরা 2 ঘর আসছি, এক্স বরাবর কত ঘর গেছি? 2 ঘর গেছি। তারপরে আবার কি ওয়াই অক্ষ বরাবর কত ঘর গেছি বলো তো? 3 ঘর গেছি। তারপরেই কিন্তু আমরা আমাদের এই কাঙ্ক্ষিত বিন্দুটা পাইছি। তাহলে প্রথমে 2 একক গেছি, তারপরে কি বলতো 3 একক গেছি, তারপরে আমরা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত বিন্দুটা পেয়েছি। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া এখান থেকে আমি যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি যে এখন যদি তোমাকে আমি বলি যে ভাই যে 2,3 বিন্দুটা 2,3 বিন্দুটা এক্স অক্ষ থেকে আসলে কতটুকু দূরত্বে আছে, কতটুকু দূরত্বে আছে দেখো তো। এক্স অক্ষ থেকে এই বিন্দুটা দেখো, এই দেখো এই 3 পরিমাণ, এই 3 একক দূরত্বে আছে, তাই না? দেখো তো এই যে দেখো 3 একক দূরত্বে আছে। আবার ঠিক একই রকম যে এখান থেকে আমি যদি জিজ্ঞাসা করি যে ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে, তাহলে দেখো এটা যদি 2 হয় তাহলে এখান থেকে এতটুকু কি 2ই হবে না? তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা কত পরিমাণ দূরত্বে আছে? 2 একক দূরত্বে আছে। ওকে, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব আছে 3 একক, ওয়াই অক্ষ থেকে দূরত্ব আছে 2 একক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এক্স অক্ষ থেকে যদি আমার দূরত্ব বের করতে হয় তাহলে আমরা ওয়াইয়ের মানটা নেই। এই দেখো ওয়াইয়ের মানটা, এই দেখো ওয়াইয়ের মানটা যে 3, এই দেখো এই যে 3, এটা হলো কি ওয়াইয়ের মান না? আর যখন আমাদের বলে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বের করতে, তখন আমরা কি করি বলতো? এক্স এর মানটা নিই। এই এক্স এর যে মানটা সেটা হচ্ছে আমরা নিয়ে থাকি মূলত। আচ্ছা, তাহলে আশা করি তোমরা হচ্ছে এই চিত্র থেকে তোমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছো। তাহলে সেক্ষেত্রে এখন তোমরা বলো এই যে চিত্রটা বুঝছো তো? বুঝছো তো? তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষ থেকে এখন তুমি আমার এক্স অক্ষ থেকে না, তোমার যে এস যে বিন্দুটা আছে দেখো, এস বিন্দু এক্স, ওয়াই, এই যে 2,3 ছিল, এখন বলছে এক্স, ওয়াই, এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব, ওকে, দূরত্ব কত হবে বলো তো? দূরত্ব হবে, দেখো এই যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি হয় বলো তো? এক্স এর পরিমাণটুকু না? দেখো এই যে এক্স এ যেখানে আছে 2, আর যদি এক্স অক্ষ থেকে বলতো তাহলে 3 বলতাম। তাহলে ঠিক একই রকম বলতো যে এইটার ক্ষেত্রে ওয়াই অক্ষের দূরত্ব কি হয় বলতো এই বিন্দুর জন্য? এই যে এক্স এর মানটা না, এই যে তোমার এই যে প্রথমে যেটা দেওয়া আছে, প্রথমে যে এক্স এর মানটা দেওয়া আছে এটাই কি বলতো? ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব। আর এটা হচ্ছে কি বলতো? এক্স অক্ষ থেকে দূরত্ব।
আচ্ছা এক্স অক্ষ থেকে দূরত্ব। তো কখনো আবার বিন্দু তুমি তো বলবা যে ভাইয়া মাঝে মাঝে তো এখানে আপনার হচ্ছে ঋণাত্মক চিহ্ন আমরা দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে দূরত্ব কি ঋণাত্মক হবে? না, মোটেও দূরত্ব ঋণাত্মক হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই কি এখানে যদি মাইনাস ওয়াইও থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতাম বলতো, যে মাইনাস ওয়াইকে একটা মডুলাস চিহ্ন দিলে সেটা উঠে যায়, তাই না? দূরত্ব যে কখনো ঋণাত্মক হয় না, সেজন্য আমরা অবশ্যই কি করবো বলতে, একটা মডুলাস চিহ্ন দিব, মানে মাইনাস মানটা কিন্তু আমরা রাখবো না। ঠিক একই রকমভাবে এখানে আবার হচ্ছে তোমার পজিটিভই দেওয়া আছে, তাও আমরা কি করবো বলতো, যে এত বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে, এই যে এক্স এর মানটা, এই যে এক্স এর মানটা, এই দেখো এক্স এর মানটা, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে বলতো, এই যে এক্স মডুলাস, অবশ্যই কিন্তু এই মডুলাস সাইনটা দেওয়ার আমরা চেষ্টা করব, ঠিক আছে? এই পুরো ব্যাপারটা ছিল তোমাকে বোঝানোর জন্য। এটা না মুছি, আচ্ছা মুছে ফেলছি, শুধুমাত্র তোমরা যে বুঝে থাকো একটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে? বোঝানোর জন্য জাস্ট এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এখন দূরত্ব কিন্তু আমি পেয়ে গেছি কিন্তু, এটা হচ্ছে আমার সলিউশনের জন্য, পুরো ব্যাপারটা ছিল বোঝানোর জন্য, আর এটা হচ্ছে আমার সলিউশনের জন্য। তাহলে আমরা কিন্তু সলিউশনের মানটা পেয়ে গেছি, তাহলে এই যে দুইটা দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? দুইটা দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেছি, ওকে? একটা হচ্ছে পিএস দূরত্ব আর একটা হচ্ছে এস বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এক্স। এখন এই দুইটা দূরত্ব আমরা সমান লিখতে পারি, তাহলে প্রশ্ন মতে তোমার হচ্ছে এই যে দূরত্বটা ইকুয়ালস টু কী হবে বলো তো, এই যে মডুলাস এক্স, ঠিক আছে? অবশ্যই মডুলাস এক্স দিব। আর যদি এক্স ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলছে সেই জন্য এক্স হয়েছে, আর যদি এক্স অক্ষ থেকে দূরত্ব বলতো তাহলে কী হয়ে যেত, ওয়াই, সরাসরি ওয়াই হয়ে যেত, ওকে? আচ্ছা, এরপরে যে ব্যাপারটা করতে হবে, দেখো এখানে হচ্ছে রুট আছে, রুট যদি সাইড চেঞ্জ করে তাহলে ওই পাশে গেলে কী হয়ে যাবে বলতো, স্কোয়ার হয়ে যাবে। আর এক্সকে স্কোয়ার করলে এখানে আর হচ্ছে কি বলতো, আমরা মডুলাস দেওয়ার আর প্রয়োজন নাই, জাস্ট এক্স স্কোয়ার দিয়ে দেবো, ওকে? এখন শুধু যে অল্প একটু ক্যালকুলেশন করলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। এটা কি করলাম, a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে? আর এখানেও যদি সেম a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে দেখো এই মানটাই আসবে, সবগুলোকে এক পাশে নিয়ে আসি, আর এই পাশে কী থাকবে বলো তো, 0। দেখো এখানকার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ চলে যাচ্ছে, এটা যদি সুন্দরভাবে একটু সাজিয়ে লিখি যে এটা ওয়াই স্কোয়ার, কিন্তু সরি ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে ওয়াই স্কোয়ারটাকে শুধু একটু সুন্দরভাবে একটু প্রথমে দিয়ে দিই, যেহেতু ও একটু পাওয়ার আছে, তাহলে ও একটু আগে থাক। এরপরে কি মাইনাস 4x দেওয়া যায়, তারপরে প্লাস 8y, চলকগুলো চলকগুলোই তোমার হচ্ছে লিখে ফেলছি। এরপরে হচ্ছে দেখো এখানে যে ধ্রুবক মানগুলো আছে, ধ্রুবক মানগুলো যদি যোগ করো তাহলে 4 আর 16 যোগ করলে কত হয় বলো তো, 20। দেখো বন্ধুরা, এটাই কিন্তু আমাদের চেয়েছিল, এই যে দেখো আমাদের কিন্তু এটাই চেয়েছিল যে 8y মাইনাস 4x প্লাস 20, ঠিক আছে? মানে 8yটাকে একটু আগে দিতে বলছে, ব্যাপার না, এভাবে রাখলেও হবে। তোমরা চাইলে 8yটাকে একটু আগেও দিতে পারো, যেহেতু আগে দিতে বলছে আমি একটু আগেই দিয়ে দিলাম। তাহলে 8y মাইনাস 4x প্লাস 20, শুধু একটু সাজিয়ে লিখছি, দ্যাটস ইট, ঠিক আছে? প্রমাণে যেহেতু এটা চাইছে তো ওই অনুযায়ী লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে, সেটা কি বলা হয়েছে একটু দেখি। বলছে PQRT, এটা কিন্তু টি হবে, আবারও বলতেছি PQRT চতুর্ভুজের ক্ষেত্রফল। তার মানে তোমার PQRT যে চারটা যেই তোমার হচ্ছে বিন্দু, এই চারটা বিন্দু মিলে একটা চতুর্ভুজ গঠন করে, তার ক্ষেত্রফল, আর PRT ক্ষেত্রফলের মানে ত্রিভুজ PRT, এটা যেহেতু ত্রিভুজ সাইন দিয়েছে তার মানে কি ত্রিভুজ PRT এর ক্ষেত্রফলের। তার মানে আগে পরে আবার অনেক 6 গুণ 9 গুণ বলছে, ভাই এটা আমরা পরে আর একটু ভালোভাবে কোয়েশ্চেনটাকে মানে তোমার হচ্ছে ভেঙে ভেঙে পড়াটাই আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটা যদি আমরা একবারে পড়তে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় চান্স আছে যে আমরা সহজ বিষয়গুলো কিন্তু এড়ায় চলে যাব, বা ব্যাপারটা আমাদের কাছে অনেকটা জটিল হয়ে যাবে। তো সেটা যেন আমাদের না হয়, তো সেক্ষেত্রে আমরা কী করবো বলো তো, একটু ভেঙে ভেঙে পড়বো। আগে দুইটা ক্ষেত্রফল বের করতে বলছে, আগে ক্ষেত্রফলটা বের করে নিই, তারপরে দেখা যাক এটা নিয়ে কী করা যেতে পারে, ঠিক আছে? তাহলে PQRT, পি বিন্দু কী দেওয়া আছে, 2, নাকি পি বিন্দুটা কী দেওয়া আছে, হ্যাঁ 2, আর হচ্ছে 3, 3, তারপরে দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে -4, আর হচ্ছে URT, তাই তো?
টিটা দিছে হচ্ছে -6, ভি। দেখো এই যে দেখো আমাদের হচ্ছে যেভাবে বিন্দুগুলো দেওয়া আছে সেভাবে কিন্তু আমরা বের করতে পারছি বা লিখতে পারছি আশা করি যে হ্যাঁ -6, ভি আর -4, ওকে -4, এখন আমরা হচ্ছে চারটা বিন্দু কিন্তু তুলে ফেলছি। এখন এই বিন্দু দিয়ে যে চতুর্ভুজটা গঠন করা হয় সেই চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো ভাইয়া আমি সবসময় বলছি যে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হলে তোমরা অবশ্যই কী করবো বলো তো, অ্যাটলিস্ট এই বিন্দুগুলা ছক কাগজে হোক বা হচ্ছে সময়ের যদি স্বল্পতা থাকে তাহলে সেক্ষেত্রে এটা নিজেই একটা তোমার হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ করে তোমার চতুর্ভাগ একে হোক তোমরা কিন্তু বিন্দুগুলো অবশ্যই বসায় নিবে, ওকে। কিন্তু এটার ক্ষেত্রে শুধুমাত্র বিন্দুগুলো কেন বসানো লাগতেছে না, কারণ এইগুলা মানে তোমার কোশ্চেনেই বলে দিচ্ছে যেটা ঘড়ি কাঁটা বিপরীত দিকেই আছে। এই যে পি কিউ আর টি এটা আসলে ঘড়ি কাঁটা বিপরীত দিকেই আছে, তাহলে কষ্ট করে তোমাকে আর বসানো লাগবে না। তাহলে সেক্ষেত্রে একবারে আমরা সরাসরি চলে যাব চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করার জন্য। ক্ষেত্রফল কী হবে বলো তো, এখানে একটা হাফ দিব অবশ্যই, তারপরে মডুলাস দিয়ে 2, -4, 3, 3, তারপরে হচ্ছে মানে প্রথমে এক্স এর মানগুলো থাকবে, নিচে থাকবে ওয়াই এর মানগুলা, -4, 4, তারপরে -6, ভি, মানে 6 এর নিচে থাকবে ভিটা, মানে ভিটা কিন্তু ভি আকারেই আছে, আবার ভেবো না যে এটা আবার রোমান সংখ্যায় আছে কিনা, না ভি মানে ভি আসলে, ওকে। ভি এর মানটা হয়তো আমাদের পরবর্তীতে বের করতে হইতে পারে যেহেতু আননোন আছে। আচ্ছা, আর হচ্ছে যেই বিন্দু থেকে শুরু করছি সেই বিন্দুতে আবার হচ্ছে ফিরে যেতে হবে, তার মানে 2, -4টা কিন্তু আমাদের আবার দিতে হবে, ওকে। আমরা কিন্তু সুন্দরভাবে বিন্দুগুলো বসাই ফেলতে পারছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে আমাদের গল্প, একটা হচ্ছে সফলতার গল্প যেখানে প্রথমে আসবে ব্যর্থতা, তার মানে হচ্ছে দেখো এইভাবে গুণ করতে হবে, ডাউনফলের গ্রাফটা এইভাবে যায়, তাহলে এখানে হাফ থাকবে। এরপরে কি বলতো, 3 × 6, 3, 4, 12, এটা কত হবে -4v, আর হচ্ছে মাইনাসে প্লাস 4, 24। শেষ, আমাদের ব্যর্থতার পরেই আসবে আমাদের সফলতা, ঠিক আছে। একটু ছোট্ট একটা পজ নিতে হবে, মানে মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে এরপরে আমরা আমাদের সফলতার দিকে চলে যাব। সফলতার গ্রাফ কোন দিকে যাবে বলো তো, নিচের থেকে উপরে, ওকে। তাহলে কত, এটা -3, 4, 12, এরপরে কি বলো তো -3, 4, 12, আবার কত হচ্ছে 4, 6, 24, -24, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি +2v। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা শুধু জাস্ট একটু ক্যালকুলেশন করে দিব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। দেখো এখানে হচ্ছে 30 হচ্ছে আর কত 42, তাই তো। তাহলে 42 - 4v, এখানে মাইনাস, তাহলে এখানে হচ্ছে 3টার আগেই মাইনাস আছে, তাহলে সেক্ষেত্রে 12, 12, 24, 24 আর 24 কত হচ্ছে 48, তাই তো। তাহলে এখানে -48, আর এখানে কত হবে +2v, এটা কত 42 - 4v, মাইনাসে +48, আর এখানে -2v, তাই তো। এখন যদি আমাদের যেগুলো সদিশ পদ আছে সদিশ পদ খুঁজে আমরা হচ্ছে একটু চিন্তা করি, তাহলে এইটা কত হচ্ছে বলো তো, এখানে হচ্ছে তোমার 10 হচ্ছে আর 4 হচ্ছে, তাহলে 90, তাই তো। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটই দিয়ে দিই, তাহলে হচ্ছে এখানে থাকবে 90, আর এখানে কত থাকতেছে বলতো -6v, ঠিক আছে। এরপরে হাফ দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করে দেই তাহলে সেক্ষেত্রে এখানে আসবে কত বলো তো, 45 হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে -3v, ঠিক আছে। এখন ভাই কথা হচ্ছে যে এখানে কিন্তু ভি কিন্তু এখনো চলক আছে, তো আমি সবসময় বলছি যে ভাই যদি চলক থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ক্ষেত্রফল নির্ণয়ে একটা মডুলাস চিহ্ন কিন্তু অবশ্যই ব্যবহার করব, আর একক দিতে ভুলবো না। তাহলে এত বর্গ একক, তাহলে প্রথমে হচ্ছে আমরা এতটুকু পাইলাম যে এটা হলো এত বর্গ একক আসছে চতুর্ভুজের ক্ষেত্রফলটা। এরপরে বলছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের নাম কি পি আর টি। দেখো পি আর হচ্ছে টি, তাহলে সেক্ষেত্রে পি আর টি দিয়ে এখন তোমার পি আর টি এর ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। পি আর টি এর ক্ষেত্রফল, ওকে। এখান থেকে তোমার কষ্ট করে একটু পি আর টি এর ক্ষেত্রফলটা বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে পি আর টি বিন্দু কিন্তু তোমাদের হচ্ছে আছে, তোমরা জানা বই আছে খুব সুন্দরভাবে। তাহলে এখন ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো। পি কিউ আর কি হবে, মডুলাস দিয়ে তারপর হচ্ছে তোমার 2, -4, এরপরে আছে হচ্ছে -4, 4, এরপরে -6v, এরপর যেই বিন্দু থেকে শুরু করছি সেটাই কি আবার রিপিট করতে হবে, তাই তো।
এটা একটু ছোট করে দেই, কারণ এই প্রশ্নটুকু আমাদের শেষ। তাহলে এটা কথা হবে 2, -4, যে বিন্দু থেকে শুরু করছি সেখানেই শেষ। এরপরে জাস্ট আমরা আমাদের গল্প বলে দিব সবাইকে। গল্পটা হচ্ছে ব্যর্থতা দিয়ে শুরু হয়, তাহলে হাফ, 4 দুগুণা 8, তারপরে এখানে হবে কি বলতো -4v, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, 4 ছক 24, তাই তো। এরপরে একটা ছোট্ট একটা মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে এটাও কিন্তু এখানে, ঠিক আছে। এরপরে কি আবার আমাদের সফলতা, সফলতা কীভাবে আসে, তোমার হচ্ছে মাইনাসে মাইনাসে তোমার উপরের দিকে যাবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস, 4 4 16, এরপরে কি 4 ছক 24, -24, এরপরে প্লাস 2v। ওকে, এখন আমরা কি করবো, ছোট্ট একটা ক্যালকুলেশন করলেই আমরা শেষ আমাদের কাজ, বা কেন। ওকে, এখানে হচ্ছে তোমার 8 আর 4 কত হবে, এখানে 32, তাই তো। তাহলে এখানে আসবে হচ্ছে 32 -4v থাকবে, আর এখানে কত আসবে বলো তো, তোমার হচ্ছে 24 থেকে যদি 16 চলে যায় তাহলে এখানে যায়, তাহলে 8 থাকবে, তাই তো, প্লাস -8। -8 কেন, কারণ হচ্ছে বড় সংখ্যার আগে চিহ্নটা দিতে হবে অবশ্যই, 2v। এরপরে এখানে হচ্ছে তোমার 32 হবে, মাইনাস, এখানে যদিও আমি ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো। 32 -4v, মাইনাসে মাইনাস এটা কী হয়ে যাবে +8, আর এই মাইনাসের জন্য এটা কী হয়ে যাবে -2v। এরপরে তোমার হচ্ছে 32 আর 8, এখানে কত হচ্ছে বলো তো 40, আর এখানে হবে হচ্ছে কি -6v। এরপরে হাফ দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও তাহলে সেক্ষেত্রে এখানে আসতেছে কত বলো তো 20, আর এখানে আসতেছে হচ্ছে 3v, ঠিক আছে। এই যে দেখো, হাফ দিয়ে যদি গুণ করে দাও তার মানে 2 দিয়ে ভাগ করতেছো, হাফ দিয়ে গুণ করা মানে 2 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করা। আচ্ছা, তাহলে 20 হয়ে যাবে, আর 6v এর অর্ধেক কত হবে -3v। ওকে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে অবশ্যই মডুলাস দিতে হবে, আর বর্গ একক, একক, ঠিক আছে, বর্গ একক দিয়ে দিব। এখন আমরা সরাসরি চলে যাব যে আমাদের কোশ্চেনটাতে কি বলছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা একটু দেখি কোশ্চেনটাতে কি বলছে, আমরা একটু দেখে নিব। এই যে দেখো, এখন দেখি বলছে যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের 6 গুণ। এই যে এখানে এসে আমরা হচ্ছে একটু কিন্তু কনফিউজ হয়ে যাই, আর একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে ভাইয়া কার সাথে আসলে 6 গুণ করব, কার সাথে 6 গুণ করলে কার সমান হবে এটাই বুঝি না। আসলে দুইটাকে যদি আমার সমান করে লিখতে হয় তাহলে আমি সবসময় বলছি একটা ছোট্ট একটা ট্রিক আমরা মনে রাখবো। সেই ট্রিকটা হচ্ছে কি, যে আগে দেখবো এখানে কি বিষয় নিয়ে কথা হচ্ছে, এখানে কি বয়স নিয়ে কথা হচ্ছে, এখানে কি দিন নিয়ে কথা হচ্ছে, নাকি ক্ষেত্রফল নিয়ে কথা হচ্ছে। এখানে কিন্তু ভাইয়ারা দেখো, একটু লক্ষ্য করলে পাবা যেখানে কিন্তু তোমার হচ্ছে ক্ষেত্রফল নিয়ে কথা হচ্ছে। দেখো, ক্ষেত্রফল নিয়ে কথা হচ্ছে, এখানে দেখো এই যে ক্ষেত্রফল নিয়ে কথা হচ্ছে। তাহলে এইগুলো কি একক হিসেবে কাজ করবে না, যেহেতু তোমার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই যে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল, দেখো যার যে বিষয় নিয়ে কথা হচ্ছে এইখানে যার সাথে এর আছে আসলে তাকেই গুণটা করতে হয়, ভাগ বা গুণ আসলে তাকেই করতে হয় যেই বিষয়টার সাথে কি বলতো এর আছে। দেখো এখানে বলছে চতুর্ভুজের ক্ষেত্রফল, এখানে বলছে ফল এর, তার মানে কার ফলের, এই যে পি আর টি এর ফলের, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার এই পি আর টি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে যদি তুমি 6 গুণ করো তাহলে সেটা এই যে পি আর টি চতুর্ভুজের সমান হয়ে যাবে। তাহলে যার এককের সাথে এর থাকবে তাকেই আসলে গুণভাগ আমরা করব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই দুইটা মান কই গেল, এই যে দুইটা মান আমাদের চোখের সামনে থাক, দুইটা মান থাক চোখের সামনে, হ্যাঁ চলে আসো, এই যে চলে আসছে, ঠিক আছে, মান দুইটা চোখের সামনে চলে আসছে। এখন আমরা সুন্দর মতন কি করব, দুইটা, হ্যাঁ ঠিক আছে, একটু প্রশ্ন মতে লিখে নিই, তারপরে এগুলোকে একটু উপরে পাঠিয়ে দিব। প্রশ্ন মতে ওই যে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল 45 - 3v, তারপরে মডুলাস 20 - 3v, এই দুটো তো সমান না ভাইয়া। দুটাকে সমান যদি করতে হয় তাহলে যে কোনো একটার সাথে গুণ করতে হবে, 6 গুণটা। তো গুণ কার সাথে করবো, যে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে।
তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে আমি যদি 6 গুণ করে দিই তাহলে দুইটা কিন্তু সমান হয়ে যাবে। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন যে কাজটা করতে হবে, এখানে কিন্তু অবশ্যই একটা এই যে মাঝখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব, মাঝখানে একটা ব্র্যাকেট থাকবে, না হলে কিন্তু শুধু 6 এর সাথে গুণ বোঝাচ্ছে, এটা এমন হচ্ছে। তো 45 - 3b এখানে হচ্ছে মডুলাস থাকবে, আর এখানে যদি গুণ করে দাও তাহলে 6 দুগুণে কত হয় 12, 120, আর এখানে 3 6 18v, তাই তো। এখন দেখো ভাইয়া, যদি এক পাশে মডুলাস থাকতো, যদি এক পাশে মডুলাস থাকতো তাহলে সেই মডুলাসটা তুলে দিতে হলে, কারণ মডুলাস দিয়ে তো আমরা চলকের মান বের করতেছি, তাই তো, আমরা কোনো একদম সরাসরি কোনো মান পেয়ে যাই না যে ভাইয়া মাইনাস বাদ দিয়ে দেন, এখানে আমরা চলকের মান পাচ্ছি। তো এই ক্ষেত্রে যখন মডুলাস তুলে দিব, এর অপোজিট পাশে অবশ্যই কি করতে হবে বলতো, একটা প্লাস মাইনাস দিতে হতো। কিন্তু যখন আমাদের দুই পাশেই মডুলাস আছে, দুই পাশে যেহেতু মডুলাস আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করলেই হবে, জাস্ট মডুলাসটা এখন সরাসরি তুলে দিলেই হবে। মডুলাসটা দুই পাশে বাদ দিয়ে দিলাম, যে এটার বাদ দিলে এখানে প্লাস মাইনাস আসতো, এটা বাদ দিলে এটার প্লাস মাইনাস, তো দুইটার প্লাস মাইনাসই বাদ থাক, তোটা জায়গা। ওকে, ওদেরকে বিদায় দিয়ে দিলাম, আমরা চলে আসলাম আমাদের উত্তরের খুবই কাছাকাছি। একটা কাজ করে দিব, জাস্ট কি করে দিব বলতো, এখানে হচ্ছে একটু সাইড চেঞ্জ করে দিব। এই ভি এর মানে যদি বের করতেছি তাহলে ভি গুলো এক পাশে থাক, সেটাই বেটার। তাহলে -3v এই পাশে, প্লাস তাহলে এখানে 18v হয়ে যাবে, 120 এখানে 45 বিয়োগ হয়ে যাবে, তাই তো। আচ্ছা, এরপরে দেখো তো, এখানে হচ্ছে 3 চলে গেলে এখানে কত 15v থাকে, তাই তো। 15v আর 100 তোমার হচ্ছে 20 থেকে যদি তুমি 45 বাদ দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু পেয়ে যাবে কত বলো তো 75, তাই তো 75। তাহলে 75 পাইলা, এরপরে 15কে ভাগ দিয়ে দাও, তাহলে কত হয় বলো তো, তোমার হচ্ছে 75 কে যদি 15 দিয়ে ভাগ দিয়ে দে, 5 15 75, তাই তো, 5 15 75, ঠিক আছে। ভি কত হবে বলো তো 5, এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো ভাইয়ারা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। যারা এখন পর্যন্ত ইজি হার ম্যাথ বইটা কালেক্ট করে নাই, তারা দ্রুত কালেক্ট করে ফেলো।